আচ্ছা, তোমরা কি খেয়াল করছো যে গত দিনের যে শীট, ওই শীটে আমাদের দুইটা টপিক পড়েছিল, দুইটা শীট আমরা করছিলাম না? এই যে এই দুটা টপিক হচ্ছে, এই দুটা টপিক হচ্ছে গত দিনের, মানে ওই যে 6 নাম্বার শীটের টপিক হচ্ছে এটা, আর এই 3টা টপিক হচ্ছে 7 নাম্বারের। তো এতগুলো টপিক আমরা একদিনে পড়াইতে পারবো? হ্যাঁ, এতগুলো করার দেবে, কোনো সমস্যা নেই। এগুলো প্রত্যেকটা এমসিকিউ, রিটেন টাইপের, এখানে কোনো কিছু নাই, আসার মতো খুব কোনো কিছু নাই। একটা অঙ্ক তুমি যে সাধারণ জ্যা থাকা পাবা, এটাও তাও ফ্যামিলি অফ সার্কেলে তুমি পড়ে আসছো, ওকে? এই ব্যতীত কোনো অঙ্ক তুমি আজকে ইম্পর্টেন্ট পাবা না, মানে সিকিউ এর জন্য। তবে এমসিকিউ এর জন্য আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে, তুমি খেয়াল করে দেখবে এখান থেকে বারবার এমসিকিউ দিচ্ছে, বোর্ডে বলো এবং ভার্সিটিতে বলো, ওকে? আচ্ছা, তো আমরা একটু শুরু করি। তুমি একটা কাজ করো, একটু লিখে নাও তো দ্রুত। মোট আমরা 5টা টপিক নিয়ে পড়াশোনা করবো আজকে। এরপর থেকে তোমরা ক্লাসে আসলে শুরুতেই যদি এগুলো থাকে লিখে নিও, আমি তো আগে লিখে রাখি এটা। বৃত্ত চ্যাপ্টারের একাডেমিক ক্লাস আজকে শেষ। আমাদের 3টা চ্যাপ্টার তাহলে শেষ হইলো, বুঝছো? তোমাদের বৃহস্পতিবার তাহলে উইকলি হবে 5, 6, 7 এই 3টার উপরে। এই উইকলিটা তোমাদের ইজি হবে, এই উইকলিতে আসলে কঠিন কোনো প্রশ্ন হবে না, দেখবা যে সব প্রশ্ন সোজা, তোমরা ইজিলি মার্ক ক্যারি করতে পারবে। মানে যে পড়াশোনাটা গতটা দিছিল না, ওই পড়াশোনা এখানে দিলে 80% মার্ক অটোমেটিক উঠে যাবে। হইলো ওঠানো হইলো? একটু দ্রুত উঠাও। আমার শুরু করতে হবে, উপায় নেই। আমরা প্রথমত পড়াশোনা করবো স্পর্শ জ্ঞানে। আচ্ছা, এই স্পর্শ জ্ঞা, এই কথাটা কি কেউ তোমরা শুনছো কখনো? কবে শুনছো? হ্যাঁ, বৃত্তের উপপাদ্য এটা ছিল স্পর্শ জ্ঞা, মনে আছে তোমাদের? মনে নাই? আমি মনে করে দিচ্ছি। এটা খুব খুব ইজি টপিক, এমসিকিউ টপিক এগুলো। আচ্ছা, কালকে আমরা একটা টপিক পড়াইছিলাম যে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়, মনে আছে তোমাদের? যে ভাইয়া ধরো এইটা একটা বৃত্ত, ধরো এইটা একটা বৃত্ত, আমার এখানে একটা পয়েন্ট আছে, অ্যাজিউম করো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট হচ্ছে x1, কত বলো তো? y1। তো এই বিন্দুতে স্পর্শক একটা পাওয়া যাবে না? আর তার সমীকরণ বের করতে হলে আমাদের কি করতে হয় বলো দেখি? খুব ইজি একটা কাজ করতাম, আমরা কিছু ট্রান্সফরমেশন করতাম। কি ট্রান্সফরমেশন করতাম বলো তো? যে x² কে ট্রান্সফর্ম করে লিখতাম x ইন্টু x1 এ, y² কে ট্রান্সফর্ম করে কি লিখতাম বলো তো? y ইন্টু y1 এ। x এর ট্রান্সফরমেশন করে কি করতাম বলো তো? x প্লাস x1 ডিভাইড বাই 2। y কে ট্রান্সফর্ম করে কি করতাম বলো তো? y প্লাস y1 ডিভাইড বাই 2। এটা আমরা কখন করতাম? আমি কালকে 3-4 বার এই কথা উল্লেখ করে দিছি যে ভাইয়া যদি বৃত্তের উপরে কোন একটা বিন্দু অবস্থান করে, ওই বিন্দুতে স্পর্শক আঁকানোর জন্য আমরা এই কাজটা করতে পারি। তোমাদের মনে আছে কথা? আমি আবার কি বলতেছি ভালো করে বলো। বৃত্তের উপরে অবস্থিত হলে কি পাওয়া যায়? স্পর্শক পাওয়া যায়। ওটার নিয়ম ছিল এইটা। কিন্তু তোমাদের মধ্যে কেউ স্টুপিড নাই যে একটা কাজ করতে পারে? ধরো আমি বাহিরে বিন্দুটা দিয়ে দিছি, ধরো বিন্দুটা হচ্ছে বাহিরে, x1, y1, এই বিন্দুটা হচ্ছে বাহিরে অবস্থিত। এখন এই সময় সে কি করছে শোনো, সে ওই যে আগের কথা, এই কথা মনে রাখা করেছে, সেম কাজ করছে। সে কি সরলরেখার ইকুয়েশন পাবে না? সরলরেখার ইকুয়েশন পাবে। সেটা কি ওই স্পর্শক হবে? না না না, ওটা স্পর্শক হবে না। তাহলে ওটা কিসের ইকুয়েশন হবে? ওইটা অ্যাকচুয়ালি স্পর্শ জ্যায়ের ইকুয়েশন হবে। খায় নাকি? আচ্ছা দেখাও। এই বিন্দু থেকে তুমি যে স্পর্শক আঁকাবো না, স্পর্শক দেখতে কেমন হবে? কথা শোনো, কথা শোনো। স্পর্শক দেখতে কেমন হবে? ধরো এইটা একটা স্পর্শক হলো, আর ধরো এই বরাবর একটা স্পর্শক হলো, এই ধরো এখানে একটা স্পর্শক হলো, বুঝতে পারো না? আচ্ছা, তুমি ভুল করে এই কাজটা করে ফেলছো। বিন্দু কিন্তু বাইরে অবস্থিত, কথা বুঝতেছো? বিন্দু হচ্ছে বাইরে অবস্থিত। এখন তুমি ভুল করে তারপরে এই কাজটা করে ফেলছো, তাহলে তো তুমি একটা সরলরেখার সমীকরণ পাবা। ওই সরলরেখার সমীকরণটা আসলে এইটার সমীকরণ হবে। এই যে যেই বিন্দুতে স্পর্শ করছে না, এই দুই বিন্দু হবে একটা সরলরেখা পাওয়া যাবে কিনা বলো?
এইটার সমীকরণ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার সেই স্পর্শজ্যা। স্পর্শকদ্বয় বৃত্তকে যে দুই বিন্দুতে স্পর্শ করে ওই দুই বিন্দুগামী যে জ্যা ওটাকে বলা হচ্ছে স্পর্শজ্যা। ওকে, এইটাই হচ্ছে সেই স্পর্শজ্যা, এর সমীকরণ তুমি পেয়ে যাবা। তাহলে স্পর্শজ্যার সমীকরণ বের করা কি কঠিন কিছু? না না না, ওটা হয়েছে আগের মতোই। আমাকে একটা কথা বলো, আমি এই ট্রান্সফরমেশনটা করাতে চাচ্ছি। যদি বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত হয় তাহলে তুমি কি পাবা? স্পর্শক। যদি বিন্দুটা বাইরে অবস্থিত হয় তাহলে তুমি কি পাবা বলো তো? স্পর্শজ্যা। আমি কথা বুঝাতে পারছি? সেম এই ট্রান্সফরমেশন করলে তাহলে দুইটা প্রশ্ন উত্তর পাওয়া যায়। বুঝছো বিষয়টা? বলো, আমি লিখে দিচ্ছি। এই ট্রান্সফরমেশনটা যদি আমি করি তাহলে দুইটা জিনিস পাওয়া যায়। কি পাওয়া যায়? স্পর্শকও পাইতে পারো তুমি, আরটা কি পাইতে পারো? স্পর্শ জ্যাও পাইতে পারো। সবকিছু ডিপেন্ড করবে কিসের উপরে? বিন্দুর অবস্থানের উপরে। যদি বিন্দুর অবস্থান পরিধির উপরে হয় তাহলে তুমি কি পাবা? স্পর্শক। তাহলে এটা বলো যে হচ্ছে পরিধির উপরে বিন্দু। আমি কি বোঝাতে পারলাম কথাবার্তা? আর এটা কি বলতো? বৃত্তের বাহিরে অবস্থিত। নিয়ম একই, অঙ্ক একই, দুই লাইনে উত্তর চলে আসবে, বাট হচ্ছে জিনিস দুইটা আলাদা। একটা হচ্ছে স্পর্শক, আরটা কি বলতো? স্পর্শজ্যা। এটা উঠায় নাও, তারপর একটা ম্যাথ করে দিচ্ছি। এটা তোমরা 6 নাম্বার শীট একটু বের করে রাখো, এটা শেষ করে রাখি। খুবই ইজি অঙ্ক। এটা প্রমাণ না, এটা প্রমাণ আমরা দেখাচ্ছি না। হ্যাঁ, এমনিতে বিশ্বাস করুন, বিশ্বাসের মিলাই বস্তু। দুই দিন পর পর দেখবা ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা কি করে হয়, কজ মাইনাস থিটা সমান কস থিটা কি করে হয়। এটা তোমাকে বোঝা লাগবে, এটা না বুঝলে তো হবে না। ঠিকই ওগুলা বুঝাচ্ছে ওর খুব ভালো করে, সহজ জিনিস তো ওগুলা। যখনই কঠিন কোনো জিনিস আসছে দেখবা ওই টিচারই বলছে এটা একটু দেখে নাও। ঘটনা এরকম, বুঝতে পারছো? ঠিক আছে, ব্যাখ্যা সবকিছুর আছে, কিন্তু কিছু কিছু জিনিসের ব্যাখ্যা বের করতে হলে অনেক অনেক টাফ, টাইম অনেক বেশি চলে যাবে। মুখস্থ না, এই কয়েকটা জিনিস একটু মানে নাও ভালো। নাও, আচ্ছা তোমরা কে কে মানে একটু স্ট্রাগল করতেছো ধরো বৃত্ত চ্যাপ্টার নিয়ে, বৃত্ত চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা নিয়ে কে কে স্ট্রাগল করতেছো, মনে হচ্ছে তোমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এরকম কিছু, তোমরা একটু ক্লাস শেষে দাঁড়াও, আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। আচ্ছা, তোমাদের যাদের যাদের মনে হচ্ছে হেল্প দরকার আমাকে বলো নি, ক্লাস শেষে তোমরা একটু দাঁড়াও। ওকে, এই উঠানো হয়েছে ভাইয়া? এই একটু 12 নম্বর অঙ্কটা পড়ো তো, ওই 6 নম্বর শীটের 12 নম্বর অঙ্কটা পড়ো। দেখো -5,4 বিন্দু হতে এই বৃত্তের কি চাইছে বলতো? স্পর্শক চাইছে? না না না, স্পর্শজ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। তুমি খেয়াল করে দেখছো এই বিন্দুটা কি বৃত্তের উপরে অবস্থিত, পরিধির উপর অবস্থিত? না, এই বিন্দুটা বাইরে অবস্থিত। ওরা বলে দিছে এত বিন্দু থেকে। কথা বুঝলা? কথা বুঝলা? তাহলে বলো স্পর্শজ্যায়ের সমীকরণ কি হবে? ইজি, এই ট্রান্সফরমেশনটা করে দিব। বলতো x1, তাহলে এটা y1 কোনটা বলতো? এটা। তাহলে x স্কয়ারের পরে অবস্থা কি হবে বলো? এটা হবে এরকম x * x1, দ্যাট মিন্স হচ্ছে 5 - 5x। y এর অবস্থা, y স্কয়ার অবস্থা কি হবে বলো? y * y1। তাহলে এটা কত হবে বলতো? +4y - 2 কে তুমি এখানে রাখা দাও, x এর পরিবর্তে তুমি কি লিখতে পারো বলো তো? x + x1 / 2। এটা এরকম হবে x - 5 / কত বলো দেখি? 2। ওকে, আচ্ছা y এর ক্ষেত্রে এই যে -4 কে তুমি এখানে রাখো, y এর পরিবর্তে কি লিখতে পারবে বলো? y + y1, দ্যাট মিন্স y প্লাস হচ্ছে 4 / 2 প্লাস হচ্ছে 1। আচ্ছা, এটা ক্যালকুলেট করে নেওয়া যাবে না? যোগ বিয়োগ গুণ ভাগ করে নেওয়া যাবে না? করে নাও। তাহলে যে সমীকরণটা পাবা সরলরেখার একদম ফাইন, ওইটা হচ্ছে কি বলতো? স্পর্শজ্যায়ের সমীকরণ। তোমরা কি বুঝতে পারলা? এই বিন্দুটা বৃত্তের বাহিরে অবস্থিত, বলছে এত বিন্দু থেকে
উপরে অবস্থিত না, কিন্তু একটা কাজ করে দেখো, 1 নম্বর অঙ্ক পড়ে দেখো, ওখানে উল্লেখ করে দিচ্ছে, দেখো বৃত্তের উপরে স্থিত। কথা বুঝো, বাংলা কথা বুঝতে পারছো? তাহলে স্পর্শটা কি কঠিন কোনো কিছু বলো না, এটা সর্বোচ্চ তোমাকে কোথায় দিবে বলো তো? এমসিকিউতে। হয়েছে? 12 নম্বর অঙ্কটা উঠায় নাও, আর 13 নম্বরটা তোমরা নিজেরা করে নিও। কি মুভিং কনফিউজড পারবা? আর কি ছোট চাচ্ছ? এই চ্যাপ্টারে ক্যালকুলেশন একটু বড় বড়ই বৃত্তের। জীবন কেবল শুরু, তোমার শুরু। ইনফরমেশন বেশি বলতেছো? কোনটা? হইলো? দ্যাটস ইট। এটা একটা টপিক ছিল, পরবর্তী টপিকে যাই, তোমরা উঠাও। আমরা একটা বৃত্তের সাপেক্ষে আর একটা বৃত্তের অবস্থান নিয়ে কথাবার্তা বলবো। মানে দুইটা বৃত্ত কিভাবে থাকতে পারে, তারা দেখো কি বহিস্থভাবে স্পর্শ করতে পারে না, একটা অপরটাকে ছেদ করতে পারে না, তো এগুলো নিয়ে আমরা একটা কথাবার্তা বলবো। এটাও এমসিকিউর মতো খুবই শর্ট কিছু কোশ্চেন আসে দেখো। তবে এই টপিক থেকে অ্যাডমিশনও কিছু প্রশ্ন করে, এটা অ্যাডভান্স টাইপের। আমরা একটা কাজ করি, আমরা কিছু চিত্র আঁকায় নিই, চিত্র আঁকানো খুব টাফ আমার জন্য, ওটা আঁকায় নিই, তারপরে তোমাকে এক্সপ্লেন করতেছি কোনটা কি, কোন কন্ডিশন মনে রাখা লাগবে। ওকে? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবস্থানটা ওইটা হচ্ছে এইটা, একটা বৃত্ত আর একটা বৃত্ত কি করছে জানো, বহিস্থভাবে স্পর্শ করছে। এই পজিশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা পজিশন, আরটা হচ্ছে এরকম, ধরে নাও এটা একটা বৃত্ত, ভিতরে আর একটা বৃত্ত আছে এবং অন্তঃস্থভাবে স্পর্শ করছে, এটা আরেকটা বৃত্ত। বুঝছো কাহিনী? বুঝলা? এই দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ব্যতীত আরো 3টা পজিশন হইতে পারে, আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো খুব কম। একটা পজিশন হচ্ছে এরকম, ধরো এইটা একটা বৃত্ত আর এইটা একটা বৃত্ত, কি করছে দেখো তো, পরস্পরকে ছেদ করছে। আচ্ছা, এইটা একটা দেখো, এইটা একটা বৃত্ত আর এইটা একটা বৃত্ত, এরা দেখো পরস্পরকে স্পর্শ করেনি, ছেদও করেনি। আর লাস্ট একটা আছে, এটা আরো লেস ইম্পর্টেন্ট, লাগেই না। ধরো এইটা একটা বৃত্ত, এর ভিতরে একটা বৃত্ত আছে, স্পর্শ করেনি, ছেদও করেনি। ওকে? আমি বলি শোনো, যদি তুমি একাডেমিকের জন্য পড়তে চাও তাহলে এখান থেকে খুব বেশি তুমি প্রশ্নই পাবা না, আর যদি প্রশ্ন পাও তাহলে তুমি এই দুটো টপিক থেকে পাবা। বাট তুমি এই সেম টপিক যদি অ্যাডমিশনের জন্য পড়তে যাও, ভাই এখান থেকে হিউজ প্রশ্ন আসে এবং এটা বোঝা তোমার জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। মানে সাধারণ স্পর্শক নির্ণয় করতে বলবে, তারপরে যে কোথায় স্পর্শ করছে এগুলো নির্ণয় করতে বলবে, এগুলো একটু ঝামেলা করা আছে। আপাতত আজকে আমরা ওগুলোতে যাবো না, একাডেমিকে যতটুকু লাগে ততটুকু কাভার করে চলে যাবো আমরা। ওকে? আচ্ছা, পরে ওটা দেখাবো ইনশাল্লাহ। এটাকে কি বলতে পারো, বহিস্থভাবে স্পর্শ করছে না? তাহলে লিখে রাখো একটা কেস, প্রথম কেস, কেস 1। একটু উঠা তো চিত্রগুলো। এটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করছে, বহিস্থ ভাবে স্পর্শ করলে। কেস 2, এটা হচ্ছে অন্তঃস্থভাবে, অন্তঃস্থভাবে স্পর্শ করলে। এটা হচ্ছে কেস 4, ছেদ করলে। লিখতে পারতেছেন রে? আর এটা আর 3। আচ্ছা, বাংলা লেখা আর চিত্রগুলো আঁকানো, একটু জায়গা ফাঁকা রাখো। হ্যাঁ, আমরা কিছু কন্ডিশন লিখে দেবো ডান সাইডে।
তাড়াতাড়ি উঠো, সময় খুবই কম। হয়েছে ওঠানো? আচ্ছা, যারা হয়নি তোমরা উঠাতে থাকো, আমরা বলতে থাকি। আচ্ছা, এই দুইটা কেসের কথা মনে রাখো, আমি ভালো করে বলতেছি। এই প্রথম কেস আর দ্বিতীয় কেস, এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? প্রশ্ন আসলে এখান থেকে আসবে। আচ্ছা, দুইটা বৃত্ত কখন বহিস্থভাবে স্পর্শ করবে, এটা কোনো কি কন্ডিশন আছে? একটা সিম্পল কন্ডিশন আছে, তুমি চিন্তা ভাবনা করতে পারো। আচ্ছা, অ্যাজিউম করো এটা হচ্ছে 1 নাম্বার সার্কেল, এটার যে সেন্টার আছে না, সেন্টারকে আমরা বলতে C1, এটা কিন্তু একটা পয়েন্ট না, সেন্টার একটা পয়েন্ট না, নির্দিষ্ট একটা পয়েন্ট থাকবে, কিন্তু বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। আচ্ছা, এইটার যে সেন্টার আছে না, এটাকে আমরা বলতেছি কত বলো তো? C2, এটা হচ্ছে 2 নাম্বার সার্কেল আমাদের, বুঝছো কথাবার্তা? আচ্ছা, তো এই সেন্টার দ্বয়ের একটা দূরত্ব পাওয়া যাবে না? আমি যদি বলি হচ্ছে C1 থেকে C2 এর যে দূরত্ব, ওই যে √ডেল্টা x এর উপর স্কয়ার ডেল্টা y এর উপর স্কয়ার, তুমি নির্ণয় করতে পারবে না? পারবে কিনা বলো? অবশ্যই পারা যাবে। তো আমি ধরো তোমাকে বলতেছি ওইটা নির্ণয় করা লাগবে। দেখো তো, এই C1 C2 এটা মানে কি? বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এইটা কার সমান হবে তুমি খেয়াল করে দেখো। আমি যদি এটা আঁকাই, দেখো তো এই এতটুক কি R1 না? আর এই এতটুক কি বলতো? R2 না? প্রথম বৃত্তের ব্যাসার্ধ হলে পরের বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব আর ব্যাসার্ধ দুইটার যোগফল, এই দুইটা ইভেনচুয়ালি কি বলো দেখি? সমান। যদি কোনো ক্ষেত্রে দুইটা বৃত্তের কেন্দ্র দুইটার দূরত্ব এবং ব্যাসার্ধ দুইটার দূরত্বের যোগফল যদি সমান হয়, তাহলে তুমি বলতে পারো তারা বহিস্থভাবে কি করে আছে বলতো? স্পর্শ করে আছে। কন্ডিশন এটাই, দেখো তো নিজে নিজে বুঝতে পারো কিনা। এই দূরত্বটাকে আমরা বলতেছি C1 C2, যেটা আমরা হচ্ছে R1 এবং R2 কে যোগ করলে পাই। কথা বুঝতেছো? আচ্ছা, এটা মনে রাখো, তাহলেই হবে। পরে উঠাও দেখো। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে কি কন্ডিশন হবে? আচ্ছা, দুটোর সেন্টার একটু নির্দেশ করে দিই। ধরো এইটার সেন্টার হচ্ছে এইটা, ধরো এটার সেন্টার হচ্ছে C1, এইটার সেন্টার, এই যে এইটার সেন্টার হচ্ছে C2, এইটা। ওকে, তাহলে আমি যদি তোমাকে এই সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলি, তাহলে এটা এতটুকু হবে না? দেখো তো, এই C1 C2 এই দূরত্বটা কার সমান? হ্যাঁ, যদি এরকম ভাবে বলো যে ভাইয়া এই টোটালটা, এই টোটালটা তো R1 না, এই টোটালটা তো R1 না, এই টোটালটা হচ্ছে কালো হাতে যেটা, এটা R1। ভাই এই এতটুক জায়গা কত বলতো ভাইয়া? এটা হচ্ছে R2 না? তাহলে আমি যদি R1 থেকে R2 কে বাদ দিই, তাহলে দেখো তো এই দূরত্বটা পাবো না? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 এটা অ্যাকচুয়ালি কাদের সমান বলতো? এটা হচ্ছে R1 মাইনাস হচ্ছে R2, এটা সমান। কিন্তু একটা ছোট্ট সমস্যা, তুমি কি করে জানো যে R1ই বড় হবে, R2 বড় হবে? তাহলে ওখানে কি দেওয়া উচিত? হয় মডুলাস ইউজ করা উচিত, আর নাহলে ডিফারেন্স চিহ্ন ইউজ করা উচিত। বুঝতে পারছি বিষয়টা? যাতে ওই যে নেগেটিভের ঝামেলা না আসে। তো আমরা এখানে একটা মডুলাস দিলাম। আমি কথা বুঝাতে পারলাম? এই দুইটা কথা কিছু ভুলে গেল, সব ভুলে গেল, এই দুইটা কথা মনে রাখো, এই দুইটাই তোমার লাগবে বেশি। ঢুকছে মাথার মধ্যে? বলো, বহিস্থভাবে স্পর্শ করলে কি হয়? R1 প্লাস R2 হয়। আর অন্তঃস্থভাবে স্পর্শ করলে কি হয় বলো? R1 মাইনাস R2 হয়। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অ্যাকচুয়ালি। ওকে, আমরা যতগুলো সম্পর্ক তৈরি করবো কার সাথে তৈরি করবো জানো? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সাথে তৈরি করবো। পরে ওঠাও, আমি সময় দিব নি, এত টেনশন নিচ্ছ কেন? আচ্ছা বলো, সেট করলে কি হবে বলো? সেট করো। আচ্ছা, এবার খেয়াল করে দেখো তো, এইটা হচ্ছে তোমার C1, এইটা হচ্ছে মনে করো তোমার C2, এটা হচ্ছে C1, এটা তোমার হচ্ছে C2। এগুলো অতটা প্যারা দেখ কিছু না, বুঝো জাস্ট। তাহলে আমি যদি এখন বলি C1 C2 যে দূরত্বটা আছে না, ওইটা কতটুকু হবে? কোথায় লিখবো রে? এই যে এই সাইডে লিখতেছি আমি। এটা বলা যায় না যে C1 C2 এই যে দূরত্বটা, এটা কার সমান হবে? দেখো তো, আমি যদি এটা বলি যে R1 প্লাস R2, এই দূরত্বটা একটু বেশি হয়ে যাবে না, বড় হয়ে যাবে না? তো এই ঘটনাটা আসলে এরকম। বুঝতে পারছি? মানে এখানে কন্ডিশন কি বুঝছো? কেন্দ্রদ্বয়ের দূরত্ব এইটা হচ্ছে R1 প্লাস R2 থেকে কি বলতো? কম। এটা হচ্ছে এটা কন্ডিশন। এটার কন্ডিশন কি হবে তাহলে বলো দেখি? দেখো এটা কন্ডিশন কি হবে? এটা হচ্ছে C1, এটা মনে করো C2, তাহলে কেন্দ্রদ্বয়ের যে দূরত্বটা আছে না C1 C2, এটা অবশ্যই R1 প্লাস R2 এর থেকে বেশি হবে না? এই এতটুকু সেন্স তোমাদের তৈরি হয়নি? R1 তো এতটুক, R2 তো এতটুক, তো তুমি যদি R1 R2 যোগ করতে, তুমি এটা আর এটা যোগ করতে পারতা, এতটুক তো ফাঁকাই পড়ে থাকতো। দ্যাটস কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কি বলতো? বেশি। বুঝতে পারলাম? কন্ডিশন দেখো, আমরা এখনো কোনো অঙ্ক যাইনি, যখন যাইবে তখন দেখা যাবে। এইটার ক্ষেত্রে কি হয় বলো দেখি?
নট ইকুয়াল টাই বাকি আছে ওটাকে দিবেন। না 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 ওরকম কিছু হবে না। এটা C2 অ্যাজিউম করো, এটা হচ্ছে C1 অ্যাজিউম করো। C1 C2 এর যে দূরত্বটা আছে না, খেয়াল করে দেখো, আমি যদি R2 থেকে R1 কে বাদ দিই, যেমন এখানে দিছিলাম কিন্তু R2 বা R1 থেকে R2 কে বাদ দিছিলাম, এটা কি আসছিল বলতো? সমান আসছিল। এখানে এটা সমান আসবে না, এটা আরো কম আসবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। খেয়াল করে দেখো, লেটস সে R1 কতটুকু একটু বোঝো, বুঝলে পেরে যাবা। R1 হচ্ছে এই টোটালটা না ভাই, বলো তো এই টোটালটা R1 না? আচ্ছা R2 কতটুকু? এই R1 এর যে টোটালটা, এই যে টোটালটা হচ্ছে R1। R2 কতটুকু? R2 হচ্ছে যে এতটুকু না? তুমি যদি এই টোটালটা থেকে এতটুকু বাদ দাও, তারপরে এক্সট্রা টুক পড়ে থাকবে না, ওইটা কি C1 C2 কে কভার করতে পারবে না? C1 C2 তো জাস্ট যে এতটুকু, বুঝলি? তাহলে আমি যদি একটা কথা বলতাম যে C1 C2 এটা অ্যাকচুয়ালি কিভাবে, আর নতুন ভাবে কেস করো নরমালি। দেখো R1 মানে টোটালটা না? কথা শোনো, এই টোটালটা থেকে তুমি যদি এই এতটুকু বাদ দাও, তাহলে পড়ে থাকবে কতটুকু? এই যে এই পার্টটা পড়ে থাকবে আর এই ছোট পার্টটা পড়ে থাকবে না? বুঝলি বিষয়টা? তাহলে আমি শুধুমাত্র এই ছোট এই পার্টের কথা বলতেছি, তাহলে এই পার্টটা অবশ্যই এটা থেকে কি হবে বলো? ছোট হবে, কারণ এই যে এক্সট্রা একটা পার্ট পড়েছিল যে তুমি তো এটা অ্যাজিউম করলে না। ওকে, এই পাঁচটা একটু উঠায় নাও আর বলো যে এই দুইটা কি বুঝতে পারছো কিনা। না আমি ওটা আবার বোঝা দিচ্ছি, সমস্যা নেই। বলো 4 আর 5 it doesn't matter, প্যারা নাই। যেটা লিখতেছো সেটা দেখো তো, চিত্র দেখে বুঝতে পারো কিনা। এগুলো মুখস্থ করার কোনো মানেই হয় না, বুঝতে পারছো? একটাও মুখস্থ করবে না। তুমি চিত্র দেখা বলতে পারতেছো কিনা এটা বলো, যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং রেডিয়াস দ্বয়ের যোগফল অথবা বিয়োগফল, এদের মধ্যে কোনো সম্পর্ক তুমি নিজে তৈরি করতে পারবে না। জাস্ট এটা দেখো, এর বাইরে কিছু না। তোমাদের তো কিছু বললে তোমরা আবার কনফিউজ হয়ে যায়, এই পার্টটা ইনকমপ্লিট, এটাকে চাইলে আরেকটা কন্ডিশনেও ফেলা যেতে পারে, তবে এটা বাদ দাও, এখন লাগবে না তোমাদের। বুঝতেছো? আচ্ছা বলো তো, এটা বুঝতে পারছো? এই মাহমুদুল, C1 C2 মানে কি বলতো? কাদের দূরত্ব? আমি লিখে দিচ্ছি, দেখো C1 C2 মানে হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কথা বুঝো, তার মানে দুইটা কিন্তু কেন্দ্র দেওয়া থাকবে না বৃত্তের, কথা বুঝো নি? তো কেন্দ্রের মধ্যে দূরত্ব বের করতে পারবে না, সরলরেখাতে পড়ে আসলো না, ওই দূরত্ব হচ্ছে C1 C2, এটা কার সমান হবে? R1 + R2 সমান হবে। ওকে, এটা সেম ওইরকম, এদের বিয়োগফলের সমান হবে। ঠিক আছে, উঠায় নাও, সবকিছু উঠানো হয়েছে, এটা লিখে নাও। একটা কাজ করো, তোমরা একটু 14 নম্বর অঙ্ক পড়ো। বললাম না এগুলো অঙ্ক খুব সোজা, তুমি দেখো এক দুইটা অঙ্ক দেখো সব পারা যাবে তুমি। 14 নম্বরে বলছে যে দেখাও যে এত বৃত্তটি কিভাবে স্পর্শ করছে, বহিঃস্থ স্পর্শ করছে। আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি ফার্স্ট ওই বৃত্তগুলা কেন্দ্র এবং ব্যাসার্ধ আছে না, ওটা নির্ণয় করে নাও। আমি দ্রুত নির্ণয় করতেছি। প্রথম যে বৃত্তটা হচ্ছে এরকম, x² প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 6y মাইনাস 18 = 0। বলতো এটার সেন্টার কত? এটাকে আমি C1 বলি। ওকে, এটা হচ্ছে 3, -3। আচ্ছা এটা রেডিয়াস r এর মান কত বলো তো, বলো। +18 মাইনাস মাইনাসে প্লাস 7 ছিল, এটা কত বলো তো? 6। আচ্ছা দ্বিতীয় যে বৃত্ত আছে সেটা কত বলো তো? x² y² 4x
15y বলো এটা সেন্টার কত? এটাকে আমরা বলতেছি C2, ওকে, সার্কেল 2। তাহলে এটা সেন্টার কত আসবে বলো তো? -2,9 না? আচ্ছা বলো তো এটা রেডিয়াস কত আসবে? লেটস এটা R1 বলতেছিলাম, হ্যাঁ এটা বললাম R2, কত আসবে বলো তো? তাহলে 2 এর উপর স্কয়ার 9 এর উপর স্কয়ার মাইনাস কত বলো তো? 6, কত আসবে বলো? 7 শিওর? তোমার কথা তো বিশ্বাস হয় না। ঠিক আছে থাক, অসাধারণ। আচ্ছা এরা বহিস্থভাবে স্পর্শ করবে না অন্তঃস্থভাবে স্পর্শ করবে, এগুলো মেনটেন করার জন্য, বোঝার জন্য আমাকে কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। আমি যদি দেখি যে এই কন্ডিশন সত্য হচ্ছে, তাকাও বহিস্থভাবে স্পর্শ করার কন্ডিশন কি ছিল বলো? ছিল এরকম C1 C2 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে R1 প্লাস R2 এর সমান হওয়া লাগবে। যদি এই কন্ডিশন মানে চলে তাহলে এরা কি করছে বলো তো? বহিস্থভাবে স্পর্শ করছে একে অপরকে। বুঝনি বিষয়টা? আসো তো C1 C2, এই তাকাও মাহমুদুল, এবার দেখো C1 C2 কি হবে। এটা হচ্ছে একটা সেন্টার, এটা হচ্ছে আরেকটা সেন্টারের মধ্যে দূরত্ব পাওয়া যাবে না? কত হবে বলো? এখানে আছে 3, এখানে কত? -2। তাহলে এটা ইভেন চলেছে কত হবে বলতো? 3 - 2 দ্যাট মিন্স +5, তারপর স্কয়ার প্লাস -3 আছে এখানে কত আছে বলো? 9। তাহলে এটা হবে এরকম -3 - 9 তার উপর স্কয়ার। এইটা ইজিক্যাল কত হবে বলো? তাহলে হচ্ছে 6 + 7। আচ্ছা তো এটা থাকতেছে কত বলো? 5 এর উপর স্কয়ার বাস, এটা হচ্ছে 144 বা 12 এর উপর স্কয়ার না? এবার আসা হচ্ছে 13। তাহলে ফাইনালি এবার 13 আসতেছে, এবার সব 13 আসতেছে। আমরা বলতে পারি যে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল হচ্ছে রাইট হ্যান্ড সাইড না বলো? তাহলে এটা কি করবে বলো তো? একে অপরকে বহিস্থভাবে স্পর্শ করবে। বুঝো না বিষয়টা? আমি কি বোঝাতে পারলাম? এগুলো অঙ্ক সর্বোচ্চ কোথায় দিতে পারে বলো? কয় দিতে পারে? দেখাও যে বলছে। আচ্ছা একটু দেখো তো 15 নাম্বারটা। বলছে বৃত্তদ্বয় একে অপরকে কি করছে? অন্তঃস্থভাবে স্পর্শ করছে। তাহলে তুমি সেম কাজ করবা, C1 C2 বের করবা, R1 R2 বের করবা। এবার অন্তঃস্থভাবে স্পর্শ করার শর্ত কি বলতো? R1 - R2 এর মডুলাস কার সমান হওয়া লাগবে? C1 C2 সমান হওয়া লাগবে। দেখো হয় কিনা, পারবা? আশা করা যায়। আচ্ছা 16 নাম্বার ওটা একটু ইয়া করে রাখো তো, গোল দিয়ে রাখো ওটা। আচ্ছা ওটা কি নির্ণয় করা যাবে না? স্পর্শ বিন্দু সলভ করা যাবে না দুটো ইকুয়েশনকে? করা যাবে? এটা গোল দিতে বললাম অন্য কারণে। আচ্ছা তোমরা যে প্রিপারেশন নিয়ে আসো পরীক্ষা দেওয়ার সময়, তোমরা কি ভাবো যে তোমরা যত বেশি প্রিপারেশন নিয়ে আসবা তার উপর ডিপেন্ড করবে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? পরীক্ষার রেজাল্ট কিরকম হবে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে কোশ্চেনের কোয়ালিটির উপরে। কোশ্চেন যদি হচ্ছে আমরা একদম লো স্ট্যান্ডার্ডে করি তাহলে পরীক্ষার প্রিপারেশন না নিয়ে আসলে দেখবে তোমার রেজাল্ট অনেক বেশি হবে। যদি কোশ্চেন আমরা হাই স্ট্যান্ডার্ডে করি তোমাদের অটোমেটিক রেজাল্ট খারাপ হবে, অটোমেটিক। কথা বুঝনি? যেটা হচ্ছে তোমাদের সাথে অ্যাকচুয়ালি। ধরো এর পরের পরীক্ষাতে আমরা কোশ্চেন একটু লো স্ট্যান্ডার্ডে করে দিলাম, কোনো প্যারা দিলাম না, দেখবে তোমাদের রেজাল্ট অটোমেটিক ভালো আসবে। ঠিক সেরকম এই যে অঙ্কটা, এই 16 নম্বর অঙ্ক যদি হচ্ছে আমরা একটু অন্যভাবে করে দিতাম তুমি এটা সহজে বের করতে পারতে না, বাট আমরা এমন স্ট্যান্ডার্ডে কোশ্চেনটা করে দিছি ইজিলি নির্ণয় করা যাবে। একটা বৃত্ত হচ্ছে এইটা, আর একটা বৃত্ত কত বলতো? x² + y² ইজিক্যাল হচ্ছে 9। বলছে এই দুইটা বৃত্ত স্পর্শ করতে পারে, সেট করতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমাকে স্পর্শ বিন্দু বা সেট বিন্দু নির্ণয় করতে বলছে। আমি কি করবো? সমাধান করবো না? সমাধান করা খুব ইজি, কারণ কি দেখো তো এর নাই কিছু আসলে। এখানে যদি থাকতো তাহলে একটু কষ্টকর হতো না বলো? আচ্ছা কিভাবে সলভ করবে এখন বলো? x² + y² 9 না? এই 9 না এখানে বসায় দাও। তাহলে x রিলেটেড একটা সমীকরণ পাবা, ওখান থেকে যে কোনো x এর অথবা y এর মান বের করে নিয়েছে এটাতে বসায় দাও, দেখো সমাধান হয়ে যাচ্ছে সবকিছু। পারবা? দেখো দেখো। তবে এই অঙ্ক আমি করতে চাচ্ছিলাম না, কারণ এটা আরো অনেক কন্ডিশন আছে। আমরা চাইলে এই অঙ্কটা বড় করতে পারি, এটা নতুন কিছু শিখতে পারি। ওই জন্য বললাম গোল দাগ দিয়ে রাখো। ওকে এটা করে নাও, কিন্তু এই অঙ্কের আরো অনেক কিছু আছে। তাহলে কি করতে পারি? এইটা নিয়ে যায় এখানে বসাতে পারি। তাহলে এরকম হবে 9 - হচ্ছে 2x - হচ্ছে 2y + 1 ইজিক্যাল কত বলো তো? 0। তাহলে কি বলা যায়? 2x 2y এটার মান কত আসবে বলো? 10। অতএব x + y এটার মান হচ্ছে 5। x এর মান বের করো। তাহলে x এর মান কত আসবে বলো তো? 5 - y। এরকম ঘটনা এর আগে ঘটেনি আমাদের? এই x এর মান নিয়ে যায় সেখানে বসায় দাও। তাহলে এটা হবে এরকম 5 - y এটার উপর স্কয়ার প্লাস হচ্ছে y² ইজিক্যাল হচ্ছে 9। বলো তুমি এটা সলভ করতে পারবা?
সলভ করে x এর মান বের করতে পারবো না, সরি x কেন বলতেছি, y এর মান বের করতে পারবো না, y এর মান বের করে সেখানে বসা দেবো, x এর মান পাবো না। দ্যাটস ইট, এটাই মাথার মধ্যে ঢুকাতে পারলাম। স্পর্শবিন্দু নির্ণয় করা, সলভ করা লাগে, অ্যাকচুয়ালি সলভ করা, এই টাইপের অঙ্ক আমরা করছি আগে না, উঠায় না। তবে এটাই শেষ না, এটা মনে রাখো, স্পর্শবিন্দু আর অনেক কিছু আছে। আচ্ছা, এই 14 নম্বরটা উঠানো হয়েছে তোমাদের? 14 নম্বর উঠানো হয়েছে? হয়েছে তোমাদের উঠানো এটা? 17 নম্বর অঙ্কটা পড়ো তো একটু। পড়তে বলছি, পড়ো। দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্থ স্পর্শ করার শর্ত মনে আছে তোমাদের? হ্যাঁ, এই যে C1 C2 ইকুয়াল হচ্ছে R1 প্লাস R2। দেখো তো এইটা একটা কন্ডিশন না, এটা একটা ইনফরমেশন না, তাহলে একটা আননোন আমি তোমাকে চাইলে দিতেই পারি। আমরা কিভাবে দিছি দেখো, আমরা একটা বৃত্তের সমীকরণ তোমাকে বলে দিছি, তার মানে তার সেন্টার তার রেডিয়াস তুমি কি বলতো অটোমেটিক বলতে পারবো না? আচ্ছা, আর একটা বৃত্তের আমি শুধুমাত্র কি বলে দিছি বলতো, সেন্টার বলে দিছি। কোনোভাবে যদি আমি রেডিয়াসটা বের করতে পারতাম তাহলে এই দ্বিতীয় বৃত্তের কি আমি সমীকরণ বের করতে পারতাম না? কথা কি বুঝতে পারলা? আমাকে ওই রেডিয়াসটা বের করতে হবে আগে, রেডিয়াস বের করলে তো সমীকরণ বের করে নেবো। যদি ভাবো এগুলো কঠিন অঙ্ক দাও, তুমি বোকামি করতেছো, এই অঙ্কে কিছু নাই অ্যাকচুয়ালি। বলো C1 C2 মানে কি? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। একটা কেন্দ্র কত বলো? 0,0, আরটা কত বলো? 4,3। এর মধ্যবর্তী দূরত্ব কত হয় বলো? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আচ্ছা, রেডিয়াস দ্বয়ের যোগফল না, একটা রেডিয়াস কত বলো? 2, আরটা রেডিয়াস R2, এটাই আমরা ফাইন্ড আউট করব। তো এটা ইভেন্চুয়ালি কত বলো? 5। তাহলে R2 কত হয় বলো? অতএব R2 এর মান আসবে হচ্ছে 3। অতএব পরের যে বৃত্ত না, অপর যে বৃত্ত না, তার সমীকরণ কি হবে? অতএব বৃত্তের সমীকরণ, কেন্দ্র কত? তাহলে x - 4 স্কয়ার y - 3 স্কয়ার ইকুয়াল টু কত বলো তো? 3 স্কয়ার। এর অ্যান্সার। এটা খুব ইজি। নাও উঠাও উঠাও। ঠিক আছে, এই শীটে তাহলে হচ্ছে আমাদের আর পড়ানোর মতো কিছু নাই, তোমরা নিজেদের মতো করে সবকিছু শেষ করে নিও। 12 থেকে 18 নম্বর অঙ্ক তোমরা করে নিও। হ্যাঁ, যদি ক্রিয়েটিভ পারো তাহলে ক্রিয়েটিভটা করো। পরের শীটটা একটু বের করো। বুঝছে? এই তোমরা কি বুঝলা? আচ্ছা, গতদিন যে 5 নাম্বার শীট করলাম, আজকে 6 নাম্বার শীট করলাম, এই দুইটার মধ্যে একটা মাত্র টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট ছিল, একটা মাত্র। বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বের করা নাই, ওই একটা টাইপের অঙ্ক সিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাদ বাকি যা করতেছো সব এমসিকিউ, যা করতেছো।
এইগুলো না তোমাদের প্যারা খাওয়ার কোনো মানেই হয় না। পড়াশোনা করো, প্রপারলি পড়াশোনা করো। আচ্ছা 7 নাম্বার একটু বের করো তো, 7 নাম্বার বের করো। দেখো এখানে মোট 3টে টপিক আছে, 3টাই এমসিকিউ। অঙ্ক দেওয়া আছে অনেক, কিন্তু সব এমসিকিউ। আচ্ছা প্রথমটা হচ্ছে অভিলম্ব। অভিলম্বকে ইংলিশে বলা হচ্ছে নরমাল। তোমরা অভিলম্বের কথাবার্তা শুনে থাকবা, ওই যে তলের অভিলম্ব ছিল না, তলের উপর যেটা লম্ব। আচ্ছা হ্যাঁ, এখানে একটু বিষয়টা আলাদা, একটু অন্যরকম। 2টা কথা মনে রাখবা, সব পারবা তুমি অভিলম্বের। একটু তাকাও ভাইয়া, একটু তাকাও। ধরো এইটা হচ্ছে আমার একটা বৃত্ত দেওয়া আছে, অভিলম্ব সম্পর্কে তোমাকে আমি 2টা ইনফরমেশন নোট করতে বলবো, 2টা, জাস্ট ওই 2টাই মনে রাখবা, তাহলেই হবে। কি কি ইনফরমেশন? কি কি ইনফরমেশন? ধরো এই বৃত্তের একটা স্পর্শক দেওয়া আছে, এই কথাটা শোনো। ধরো এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে যে কোনো একটা জায়গায় কি দেওয়া আছে বলো তো? স্পর্শক দেওয়া আছে। আচ্ছা তোমরা কি এইটা জানো? তোমরা কি এইটা জানো? এইটা যদি স্পর্শক হয়, কেন্দ্র হতে যে ব্যাস বা ব্যাসার্ধ তুমি অঙ্কন করবা, সেটা সারা জীবন এই স্পর্শকের উপর লম্ব হবে। এটা কি তোমরা বুঝো? সিম্পল কথাবার্তা, যে তুমি যদি কেন্দ্র হতে এইটার উপরে এটাকে যুক্ত করো, সামহাও কোন একটা রেডিয়াস অঙ্কন করো, তাহলে এটা সারা জীবন কি হবে বলো তো? ওটার উপরে লম্ব হবে। এটা একটা উপপাদ্য ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অভিলম্ব বিষয়টা অ্যাকচুয়ালি কি? অভিলম্ব হচ্ছে ব্যাস। আচ্ছা ঘটনা কিরকম আমি বলি, খুলে বলি। ব্যাস হচ্ছে একটা রেখাংশ না? এই কথাবার্তা শোনো, ব্যাস কি বলতো? একটা বৃত্তের একটা রেখাংশ না, যে এই পাশ থেকে শুরু করে এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত, এটা কি বলতো? এটা হচ্ছে ব্যাস। বাট অভিলম্ব হচ্ছে একটা রেখা। কোন রেখা? এই ব্যাসকে তুমি বর্ধিত করতে পারো না, তাহলে তুমি যে রেখাটা পাবা ওটাই কি হয় বলো দেখি? অভিলম্ব। তার মানে আমরা অভিলম্ব সম্পর্কে তোমাকে 2টা কথা বলবো। প্রথম কথা হচ্ছে অভিলম্ব এমন একটা রেখা যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী। এটা কি বলতো? বৃত্তের কেন্দ্রগামী। আমি যদি তোমাকে বলি যে ভাই অভিলম্ব একটা দেখাও তো আমাকে আঁকায়, তুমি কিছু পারো আর না পারো বলবা যে বৃত্তের কেন্দ্রগামী হবে ওই রেখাটা। মানে কি হবে বলতো? বৃত্তের ব্যাস। আচ্ছা এই এতটুকু পার্টকে বলা হয় ব্যাস, বাট তুমি যদি এটাকে বর্ধিত করে দাও তাহলে একটা রেখা পাবো না? রেখা পাবো না? রেখা পাবো না? এইটা, এই রেখাটা হচ্ছে কি বলতো? অভিলম্ব। তার মানে অভিলম্বের ক্ষুদ্র একটা পার্ট ওই বৃত্তের কি হয় বলো দেখি? ব্যাস হয়। ঢুকছে মাথার মধ্যে? ঢুকছে? তাহলে প্রথম কথা কি বলো? অভিলম্ব এমন একটা রেখা যেটা কেন্দ্রগামী। আচ্ছা স্পর্শকের সাথে অভিলম্বের সমীকরণ সম্পর্ক কি হবে সারা জীবন? স্পর্শকের উপরে লম্ব না? তাহলে দ্বিতীয় সম্পর্ক তুমি অনেক সময় স্পর্শক দিয়ে রাখে, বুঝছো? অনেক সময়। তাহলে আমরা কি বলতে পারি দ্বিতীয় তথ্য? এটা হচ্ছে স্পর্শকের উপরে, স্পর্শকের উপর লম্ব। এই 2টা ইনফরমেশন মনে রাখো, তুমি সব পারবা। তাহলে একটু চিত্র ঢাকায় নাও আর ওই 2টা ইনফরমেশন একটু নোট করে নাও। বুঝলো ভাইয়া? এগুলো সব নতুন, ভয় পাও না, করো তুমি। আর যাই করো ভাই, দয়া করে ত্রিকোণমিতিতে ক্লাস মিস দিও না। ত্রিকোণমিতি ভাই কাভার খাওয়া সম্ভব না, সম্ভবই না ভাই। জানি না, কিছু করার নাই। কোনটার ত্রিকোণমিতির শীট হচ্ছে 7টা 8টা, 6 অধ্যায়ের শীট হচ্ছে 2টা, আর 7 অধ্যায়ের শীট হচ্ছে 8টা। খালি সূত্র আমি মুখস্থ করে দেবো এখানে থাকতে। একটা সূত্র তোমার বাড়িতে যা মুখস্থ করবে, এটা শিওর থাকো। তা তো অবশ্যই। মনে থাকে না, যাই যে টেকনিক অবলম্বন করতে পারে। এই তাহলে তোমাদের বৃত্ত কার কার ইয়েতে ছিল, কলেজে ছিল বৃত্ত? তোমার আছে? অ্যাকচুয়ালি থাকবে না বৃত্ত, কারণ কি ওই সর্বোচ্চ 2-1টা কলেজ থাকতে পারে, তাছাড়া থাকবে না। কারণ আমাদের ম্যাথে সেকশন আছে, সেকশন হচ্ছে 2টা সেকশন, বুঝছো? প্রথম সেকশন থেকে কিছু কোশ্চেন থাকে, দ্বিতীয় সেকশন থেকে কিছু কোশ্চেন থাকে। তো এই বৃত্ত, সরলরেখা, ম্যাট্রিক্স এই 3টাই একই সেকশনের। আর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ফাংশন আর হচ্ছে যে 7 নাম্বার ত্রিকোণমিতি,
আরে 7 সরি 6 নাম্বার ত্রিকোণমিতি, 7 নাম্বার ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, এই চারটা থাকে হচ্ছে পরের সেকশনে। ওকে, তো প্যারা নিও না, আমরা এই সেকশনে 3টা চ্যাপ্টার করে ফেলছি। এখন খুব অল্প সময় দেখবা এই সেকশনে আবার 2-3টা চ্যাপ্টার হয়ে যাবে। আর ওঠানোর দরকার নাই, ওখানে আছে, ওখানে থাকুক, সমস্যা নেই। আমি কি অভিলম্ব বুঝাতে পারছি? বলতো অভিলম্ব কি বলতো? অভিলম্ব হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী একটা হচ্ছে সরলরেখা, সিম্পল কথা এটা। এবার অঙ্ক করতে আসো, 1 নম্বর অঙ্ক করো, আসো। একটা কোনো অঙ্ক কঠিন মনে হবে না, একটা কোনো অঙ্ক। তাই আমি এটা মিশাই দিলাম, তোমাদের মনে আছে এটা? কি বলো, কি কি ইনফরমেশন মনে আছে বলো? বৃত্তের কেন্দ্রগামী যদি স্পর্শক নিয়ে কথাটা বলে তখন বলতে পারো যে স্পর্শকের উপরে লম্ব, সচরাচর সেটা কথাটা বলা লাগে। আচ্ছা নাও 1 নম্বর অঙ্ক দেখো তুমি। একটা বৃত্তের উপরিস্থিত একটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করা লাগবে। এর আগে কি করা লাগতো বলো দেখি তোমাকে? স্পর্শকের সমীকরণ নির্ণয় করা লাগতো। আচ্ছা অ্যাজিউম করো এইটা হচ্ছে তোমার সেই বিন্দু। আচ্ছা এটা মিশিয়ে দিই, স্পর্শকের কোনো কাজ নাই এখানে। ধরো বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু দেওয়া আছে 2,1, আর এইটা হচ্ছে তোমার বৃত্তের সেই সমীকরণ। কোনটা বৃত্তের সমীকরণ? এই যে এইটা, x² প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 4y প্লাস 3 ইজ ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তোমাকে কিসের সমীকরণ নির্ণয় করতে বলছে? কথা বলো, অভিলম্বের না? অভিলম্ব কি গামী? কেন্দ্রগামী। তাহলে কেন্দ্র হচ্ছে এই বৃত্তের কেন্দ্র কত? 3, -2 না? এটা আরো সোজা। আমি ওটাই বলতেছিলাম যেখানে যা আছে সব সোজা, এর থেকে সোজা কোনো কিছু নাই। তাহলে বলো অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারো তুমি? কি করা বলো? ঢাল নির্ণয় করে নিবা আর একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করে দিবা। করে দেবো? বুঝতে পারোনি তোমরা? বলো এই বিন্দুর ঢাল কত? এই দুইটা বিন্দুর ঢাল কত হয় বলো? ডেল্টা ওয়াই ডেল্টা এক্স না? তাহলে বলো এরকম 1 মাইনাসে মাইনাসে +2 আর হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3। দ্যাট মিন্স উপরে কত থাকবে বলো? উপরে থাকবে 3, নিচে কত থাকবে বলো? -1। তাহলে হচ্ছে -3 হচ্ছে এটা ঢাল। অতএব অভিলম্বের সমীকরণ দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করে দেওয়া লাগতেছে। আল্লাহ, কোনটাকে x1 কম y1 ধরবা? ধরলেই হলো একটাকে, আমি এটাকে ধরতেছি। তাহলে y -1 ঢালের মান কত আছে? -3। x মাইনাস কত বলো তো? 2। করা যাবে? সিম্পলিফাই করা যাবে? ওইটা হচ্ছে অ্যান্সার। সবচেয়ে সোজা যদি কোনো কিছু থাকে এটা হচ্ছে অভিলম্ব। অভিলম্বের থেকে সোজার কিছু নেই, পিওর সরলরেখা। তোমাদের বলছিলাম এর আগে একদিন বলছিলাম স্পর্শক, অভিলম্ব, জ্যা এগুলো সরলরেখার মধ্যে পড়তেছে না? তাহলে সরলরেখার ছোট ছোট জিনিসপত্র তুমি এখানে পাবা। ভাইয়া অত অঙ্ক করে না, নিজের মান সম্মান নষ্ট করো না। 1 নম্বর অঙ্ক পারবা? 2 নাম্বার দেখো তো, বৃত্তের উপর একটা বিন্দু আছে না, আর কেন্দ্র বের করতে পারো না তুমি? ওই দুইটা বিন্দুগামী সরলরেখা আঁকাই দিবা, ওটা হচ্ছে অভিলম্ব। এই ক্লিয়ার করো, কথাটা ক্লিয়ার করো। ওকে 3 নাম্বার, কালকে এই সেম অঙ্ক ছিল। বিন্দু দেওয়া নাই, দেখো দেখো বিন্দু দেওয়া নাই, কি দেওয়া আছে? x = 2। তুমি কি তাহলে বৃত্তের উপস্থিত বিন্দু বের করতে পারো না? y এর মান মেবি 4 আসবে, +-4 আসবে। কালকেই অঙ্ক করলাম, বুঝো? একটা বিন্দু হবে তাহলে এরকম 2,4 আর টা হচ্ছে 2, কত বলো তো? -4। এই বিন্দুগামী একটা অভিলম্ব পাওয়া যাবে, এই বিন্দুগামী একটা অভিলম্ব পাওয়া যাবে। কিভাবে রে? কেন্দ্র নাই, এই রেখা এই বিন্দু আর কেন্দ্রগামী হবে। আশা করি বুঝাতে পারতেছি। ওকে 4 নাম্বারও সেম, দেখো তো পারবে না? সত্যি কথা বলি, সরল রেখার যে অঙ্কগুলো ছিল না, সব ইনফরমেশন দেওয়া থাকতো, খালি বলতো বিন্দুগামী বিন্দুগামী বিন্দুগামী, ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে দেওয়া লাগতো। ওই সেম অঙ্ক আজকে তুমি সব পাবা। 5 নাম্বার দেখো, শোনো 5 নাম্বার দেখো, এর থেকে সোজা কোনো অঙ্ক নাই আর। ভাই একটা কাজ করো, 1 নাম্বার অঙ্কটা উঠাই নাও, উঠাই নাও, সবাই উঠো। তোমরা কি বুঝতে পারতেছো? তোমাদের কি অবস্থা বুঝতে পারতেছো? এই মুবিন বুঝছো? শিওর? তানভীর বুঝছো? আকিব কোনটা বুঝলা?
কি যে করবা তোমরা ভাইয়া, দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে আগে যাচ্ছে। শোনো একটা কথা বলি, একবার হচ্ছে ওই যে এই থামো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে ছেলে মেয়ে বের হয়েছে, তো ওরা বের হওয়ার পরে হচ্ছে ওই প্লেন তৈরি করছে। এখন প্লেন তৈরি করার পরে হচ্ছে টিচারদেরকে ইনভাইট করছে প্রথম ফ্লাইটে সবাইকে হচ্ছে নিয়ে যাওয়ার। এখন ওনারা তো হচ্ছে অনেকে ভয়ে উঠতেছে না, যে হচ্ছে আমারই তো স্টুডেন্ট, আমরা তো বুঝতে পারতেছি ওরা কিভাবে তৈরি করবে, বুঝলি? কিন্তু যাই হচ্ছে ওই যে ধরো ভিসি বা হচ্ছে প্রিন্সিপাল টাইপের, যেটা তোমরা বুঝো আর কি, একদম যাই হচ্ছে টপ লেভেলে থাকে না, ধরো হেডমাস্টার চিন্তা ভাবনা করে দেখো, ধরো ও কি করছে শোনো, ও সবার আগে, ওর কোনো হচ্ছে ভয় ডর কিছু নাই, ও সবার আগে তো প্লেনে বসে আছে, বুঝতেছো? তখন হচ্ছে মানুষজন ভাবতেছে স্যার মনে হয় খুবই আত্মবিশ্বাসী তাদের স্টুডেন্টকে নিয়ে, মনে হয় হ্যাঁ কোনো সমস্যা নাই, ভালো মতো সবকিছু হতে পারবে। দেন স্যারকে জিজ্ঞেস করছে, স্যার হচ্ছে আপনি, আপনার কোনো ভয়টা লাগলো না, আপনি কি হয়ে চলে গেলেন উপরে? হচ্ছে যে আমি আমার স্টুডেন্টের প্রতি খুব বিশ্বাসী, আমি জানি যে প্লেন টেক অফই করবে না। মানে ঘটনা এরকম। তো তোমাদের সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে, বুঝতে পারছো? কত যে অন্ধকারের দিকে যাচ্ছে দেশ। এটা 5 নম্বর অঙ্ক দেখো ভাই, সময় নষ্ট না করি, 5 নম্বর অঙ্ক 2 মিনিট হয়ে যাবে। তুমি একটা কথা বলো তো, অবিলম্ব কি গামী? কেন্দ্রগামী না? এবার দেখো কেন্দ্র কত বলো তো, ওই বৃত্তের কেন্দ্র কত বলো? 1, -2। তাহলে তোমার যতগুলো সরলরেখা বের করা লাগবে সব কত বিন্দুগামী হবে? 1, -2 হবে। এ নাম্বার প্রশ্ন উত্তর দাও। তাহলে এমন একটা সরলরেখা নির্ণয় করো যা x অক্ষের সমান্তরাল এবং কত বিন্দুগামী? 1, -2 বিন্দুগামী। পারা যাবে না? এই যে 5 এর এ নাম্বার দেখো এতটুকুর মধ্যে হয়ে যাবে। x অক্ষের সমান্তরাল রেখা কেমন হয়? x অক্ষের সমান্তরাল দেখতে দেখতে কেমন হয়? y b টাইপের হয় না, যা কত বিন্দুগামী? যা কেন্দ্রগামী। ওটা কেন্দ্র কত? তাহলে বলো যা 1, -2 বিন্দুগামী। তাহলে x এর মান বসায় দাও, y এর মান বসায় দাও। x এর মান বসানোর জায়গা আছে, y এর মান বসানোর জায়গা আছে, বসাও। তাহলে -2 হচ্ছে b, অতএব y -2 এটা হচ্ছে সেই রেখা। না পারলে সরলরেখা একটু দেখো, সরলরেখার সবচেয়ে ইজিয়েস্ট প্রবলেম এগুলা। বি নাম্বার, আচ্ছা সি নাম্বারটা দেখো। সেন্টার হচ্ছে 1, -2, এটা হচ্ছে সেন্টার। আচ্ছা, এমন একটা অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে যা 3x + 4y = 10 রেখার কি বলতো? সমান্তরাল। তাহলে আমরা বলবো এখানে 3x + 4y = 10 এর সমান্তরাল রেখা কেমন হয়? কত হয় বলতো? এটা হচ্ছে এরকম 3x 4y = k না? এটা কি অভিলম্ব না? অভিলম্ব কতগামী হয়? কেন্দ্রগামী হয় না? কেন্দ্র তো বের করে আসছে কত, লেখো যা কেন্দ্রগামী। তোমাদের মনে হয় বিশ্বাস হচ্ছে না যে অঙ্ক এত সোজা হচ্ছে? এত সোজা হবে কি করে? আমার তো মনে হচ্ছে না তোমরা বুঝতে পারতেছো। আমার মনে হচ্ছে তোমরা ভাবতেছো যে কোথায় তাহলে ট্রিক আছে, কোথায় ঝামেলা আছে। ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই ভাই, এগুলো খুব ইজি জিনিস। বলছিলাম না, যা জিনিস কঠিন ছিল 3 নাম্বার আর 4 নাম্বার ছিল, এর বাইরে আর কিছু নাই, এগুলো সব ইজি। কতগামী? কেন্দ্রগামী। কেন্দ্র কত রে? 1, -2। বসাও, এটা বসাও তো। x এর কত বসাবো বলো? x এর জায়গায় কত বসাবো? 3 × 1, y এর জায়গায় -2, তাহলে -4 × 2, এইটা হচ্ছে k। তাহলে বলো k এর মান কত আসলো? -5। অতএব অভিলম্বের সমীকরণ কি হবে? এটা হচ্ছে 3x 4y - 5। ওকে, এখানে একটাই কাজ, কেন্দ্রগামী দিয়ে করে দাও অঙ্ক। তোমরা ডি নাম্বার পারবা? পারবো না? ওটার উপর লম্ব। ই নাম্বার পারবা? ই নাম্বার ঢাল দেওয়া আছে, গাথা ঢাল দেওয়া আছে, দেখো tan 30 ডিগ্রি তার ঢাল, তো y = mx + c ধরে নিলে তো হয়ে যায়। এফ নাম্বার দেখো, অক্ষ হতে সমান ও একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে, মনে আছে? সমান ও একই হলে কি হয়? x + y = a। সমান ও আলাদা হলে কি হয়? x - y হচ্ছে a। তখন থেকে পড়ে আসছে সেটা। ঠিক আছে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত করো। উঠাও, এটা উঠাও।
আসলে এবার আমরা জ্যা এর সমীকরণ নির্ণয় করা শিখি। একটা কন্ডিশনই থাকবে, একটা এমসিকিউ থাকবে এখান থেকে। তোমরা কি সব বুঝতেছো? সত্যি দেখা তো মনে হচ্ছে না। এটা 6 নম্বর অঙ্ক পড়ো তো। জাস্ট 6 নম্বর অঙ্কটা পড়ো। একটা বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু দেওয়া আছে, উক্ত জ্যা এর সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। অ্যাজিউম করো এইটা হচ্ছে তোমার সেই বৃত্ত, ওকে? অ্যাজিউম করো এইটা হচ্ছে তোমার সেই জ্যা, এইটা হচ্ছে তোমার সেই জ্যা, এবং এই জ্যা এর যে মধ্যবিন্দু না, ওই মধ্যবিন্দু তোমার দেওয়া আছে। কত দেওয়া আছে বলো দেখি? -2,3। এই যে বিন্দুটা দেওয়া আছে, এই যে বিন্দুটা দেওয়া আছে, এটা হচ্ছে -2,3। আর বৃত্তের যে সমীকরণ দেওয়া আছে এটা কত দেওয়া আছে বলো? x² + y² - 4 = হচ্ছে 0। আচ্ছা, এই জ্যা এর সমীকরণ কি নির্ণয় করতে পারবা বলো দেখি? এ বেসিক। এবং আরো সুন্দর করে বলো, মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে কি করা যেতে পারে? x + e/2। হতাশ। মধ্যবিন্দুর একটা সূত্র ছিল, ওটা আমরা কি খারাপ পড়াচ্ছি নাকি তোমরাই? বলো এটার সেন্টার কত বলো তো? এটা সেন্টার হচ্ছে 0,0। তোমরা কি এই কথা পড়োনি নাকি আমি পড়াইনি? যে কেন্দ্র হতে জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি এটা কি বলতে পারি না, আমি যদি এখান থেকে একটা লম্ব আঁকাতাম, আমি যদি এই লম্বটা আঁকাইতাম, তাহলে এটা কোন বিন্দুতে যাইতো বলো তো? অবশ্যই মধ্যবিন্দুতে যাইতো। তো এই মধ্যবিন্দু কত দেওয়া আছে? -2,3 দেওয়া আছে। আমাদের টার্গেট হচ্ছে এই যে জ্যা এর সমীকরণ নির্ণয় করা, ওকে? বুঝনি? এখানে প্রথম যে ক্লু, এই ক্লুটা হচ্ছে যে এই কালো রেখাটা এই জ্যা এর উপরে কি বলতো? লম্ব। তো আমরা কি তাহলে লাল রেখার সমীকরণ নির্ণয় করতে পারি না? অবশ্যই, অবশ্যই। কিভাবে? লেটস সে তোমরা তো বুঝো না, এটাকে সেন্টার বলো, এটাকে পয়েন্ট বলো। এই যে এটা হচ্ছে পয়েন্ট না, এটাকে পয়েন্ট বলো। তা আমরা যদি লাল রেখার সমীকরণ নির্ণয় করতে চাই, ওটা কি একটা সরলরেখা কিনা বলো? সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হলে কি কি লাগে? সরলরেখার উপরিস্থিত একটা বিন্দু, যেটা হচ্ছে আমাদের এটা, আর ওই সরলরেখার কি লাগবে বলো? ঢাল। তো ওই সরলরেখার ঢাল তো দেওয়া নাই, কিন্তু তার লম্ব রেখার ঢাল তো দেওয়া আছে। এই যে কালো রেখার ঢাল বের করতে হবে না, এই দেখো দুইটা বিন্দু, ওই কালো রেখার উপরিস্থিত দুইটা বিন্দু, বুঝনি? তাহলে আমি যদি হচ্ছে এখন এটা বলি যে হচ্ছে আমাদের জ্যা এর সমীকরণ কি হবে, এটা কত নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক। জ্যা এর সমীকরণ এক লাইনে বলা যাবে। আমাদের জ্যা কত বিন্দুগামী? এই বিন্দুগামী। সেটা হবে এরকম y - 3। আচ্ছা, জ্যা এর ঢাল কত হবে? এটা কাজ করো, এই কালো রেখা m(cp) বের করে নিতে পারবে না? তাকে উল্টায় দিবা, তাকে কি করে দিবা বলো? মাইনাস করে দিবা। তাহলে আমাদের m(cp) কত হবে বলো? m(cp) ডেল্টা y, y এর পরিবর্তন। লেখো 3 থেকে 0 কে বাদ দাও, -2 থেকে 0 কে বাদ দাও, তাহলে হচ্ছে 3/-2, এটা হচ্ছে m(cp). তাহলে আমাদের লাল রেখার ঢাল কত হবে? আমাদের m কত হবে বলো? m তাহলে হবে হচ্ছে -1/m(cp). দ্যাট মিন্স উল্টা যাবে, আর কি হবে? মাইনাস আছে প্লাস, সেটা হচ্ছে 2/3। অতএব সমীকরণ হবে এরকম। এই অঙ্কটা আমার খুব কষ্টই লাগলো যে তোমরা হচ্ছে বেসিক লম্ব রেখার অপারেশন ভুলে গেছো, ওটা মনে নাই। কষ্টকর না, উঠে নাও, নাকি আরো টেনশন করতেছো যে আরো কিছু আছে? এতটুকুই অঙ্ক। কি ব্যাপার? হইলো কি? এটা হইলো? উঠাও।
দেখো তো 7 নাম্বার 8 নাম্বার একই অঙ্ক না? হ্যাঁ জাস্ট তোমাকে করার জন্য দিয়ে রাখছি। সত্যি একটা কথা বলি, এগুলা যদি মনে করতাম, আমরা তো শীট দিয়ে ক্লাস নিচ্ছি না, যদি মনে করতাম যে শীট টিট দিব না, এমনিতে একটা ক্লাসে তোমাকে পড়াই দেবো, তাহলে এরকম এগুলো যা যা পড়াচ্ছিলাম না গতদিন আজকে একদিনে সব পড়াই দেওয়া যেত। এখানে কঠিন একটা কোনো কিচ্ছু নাই। দেখো ছোট ছোট খালি ইনফরমেশন তোমাকে বলে দিচ্ছি, আর কি, এর বাইরে কিছু না। হয়েছে, পারবে এটা? লাস্ট টপিকে আসো, সাধারণ যে উঠাছো সব প্রপারলি? ওঠা ওঠা। এই যে লাস্ট টপিক, ধরো তোমার বৃত্ত জীবনের এই শেষ টপিক। ওকে, পড়লে কত কি পড়া যায়। ক্রিয়েটিভ অঙ্ক করে আসো, ক্রিয়েটিভ অঙ্ক করে আসো, তাহলে বোঝা যাবে না পড়লে কি কি পড়া যায়। সাধারণ জ্যা মানে কি বুঝো? ধরো দুইটা বৃত্ত আছে, একটা জ্যা আছে যেটা দুই বৃত্তের জন্য কমন, এই আর কি। দেখো ধরো এইটা একটা বৃত্ত, আর একটা বৃত্ত আছে, কি করছে বলো তো, এটাকে ছেদ করছে, হয় না? তাহলে সাধারণ জ্যা মানে কি হবে জানো? সাধারণ জ্যা হচ্ছে ওই যে যেটা আসলে এই দুইটার কি দেখেছে, এই ছেদ বিন্দু দেখেছে, এইটা হচ্ছে তোমার সেই সাধারণ জ্যা। এইটা হচ্ছে তোমার সেই সাধারণ জ্যা। ওকে, সাধারণ জ্যা দেখতে যেমন সোজা, এটা বের করা আরো সোজা। তুমি অবাক হয়ে যাবে যে ভাই এগুলো মানুষজন করে। আচ্ছা 14 নাম্বার, কত নম্বর অঙ্ক আছে এটা? 9 নাম্বার অঙ্কটা একটু দেখো তো। 9 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বৃত্তের সমীকরণ দিছে না, একটা বৃত্তের সমীকরণ দিছে এরকম, x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে 4x, এটা একটা বৃত্তের সমীকরণ। আবার আরেকটা বৃত্তের সমীকরণ কি বলতো? না, তোমার একটা সিম্পল জিনিস বোঝাই। আমাকে বলো বৃত্তের সমীকরণ, এই সমীকরণে দ্বিঘাত রাশি থাকে না, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তার মানে দুটাতে কি আছে বলো তো? দ্বিঘাত রাশি আছে। বাট তুমি যেটা বের করতে চাচ্ছ সেটা কি বলো? সরলরেখা। সরলরেখা, সেখানে কি থাকে? দ্বিঘাত রাশি থাকে না, জাস্ট একঘাত রাশি থাকে। আচ্ছা যাও, বের করতে চাচ্ছ কি? সাধারণ জ্যা। তোমাদের কি এটা মনে আসতে পারে না? একটা কাজ করব, এই দুইটা বৃত্তের ছেদ বিন্দু নির্ণয় করে নিব, দেন ছেদ বিন্দু আমি সরলরেখা বের করে নিব। বুঝলেন বিষয় না? সমস্যা হচ্ছে আমরা সারা জীবন এই টপিকটা স্কিপ করতে চাই, আমরা ছেদ বিন্দু নির্ণয় করতে চাই না। ছেদ বিন্দু নির্ণয় করা খুব টাফ, সময় সাপেক্ষ ব্যাপার। এমন কোন কাজ করব আমরা, এমন কোন কাজ করব, এই দুইটা সমীকরণকে এমন ভাবে কাটাছেঁড়া করব যাতে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ যেগুলো আছে না, ওগুলো যেন জিরো হয়ে যায়। এমন ভাবে দুইটা সমীকরণকে কাটাছেঁড়া করব যাতে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কোনো টার্ম না থাকে। থাকবে কার বলো? শুধু এক্স ওয়াই এর, ওটা একটা সরলরেখা, ওইটাই অ্যাকচুয়ালি তোমার কি হয়ে যাবে বলো? সাধারণ জ্যা হয়ে যাবে। বুঝতেছো বিষয়টা? তাহলে বলো কি, হ্যাঁ কি করা লাগবে? জাস্ট বিয়োগ করা লাগবে, জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারলাম? তো সাধারণ জ্যার সমীকরণ এটা। অতএব সাধারণ জ্যা কি হবে বলো? 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে দিব। লিখতে উপরে লিখে দিতে পারো, নিচে লিখতে পারো, আমি লিখলাম না। এটা থেকে এটা বিয়োগ করলে কি আসবে বলো? 0 মাইনাস, এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে বলো? 8x। এটা থেকে এটা 4y, এটা থেকে এটা বিয়োগ করলে 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে 2xy plus 6 is equal to 0। ভাই আপনার অঙ্কটা বুঝতে না কিভাবে আসলো এটা বুঝতে পারছি? উঠে নাও, আগে উঠাও উঠাও।
ত্রিকোণমিতি বললাম না, বিকালে ত্রিকোণমিতি শুরু করবো। তুমি কোথায় আছো বলো তো? না না, আমি তোমাদের প্রশ্ন উত্তর দিতে বিরক্ত হচ্ছি। তোমরা আমাকে বলো তো হচ্ছে এক্সট্রা ক্লাসের বিষয়ে কখন কথাটা বলতেছি, আর তোমরা তাও এখন জিজ্ঞেস করতেছো বিকালে আবার সকালে এ বিষয়। আর জানতে পারা যাবো কখন শুরু করতেছি, জানা যাবো, টেনশন নিও না তো। এটা কি হয়েছে, উঠানো হয়েছে? এতে কি বুঝলা? শোনো, কথা হচ্ছে সমীকরণ সমাধান করে আমাকে সামহাউ এক্স ওয়াই সম্বলিত পদ নিয়ে আসা লাগবে। আরো আরো ক্লিয়ারলি বললে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এই দুইটা সমীকরণকে তাকাও, এই দুইটা সমীকরণকে এমন ভাবে তোমাকে সমাধান করতে হবে যাতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম কি হয় বলতো, বাদ চলে যায়। তাহলে তুমি কিসের টার্ম পাবো? একটা শুধু একটা সরলরেখার টার্ম পাবো না, ওইটা আসলে সাধারণ জ্যা হবে। তো কি এমন কাজ করা যায় বলতো? দেখতেছি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমি বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে তুমি একটা সরলরেখার সমীকরণ পাবা, আর এটাই কি হয় বলতো, ইভেনচুয়ালি সাধারণ জ্যা হবে। আমি বুঝাতে পারছি? আর যদি ভালো করে বুঝতে চাও তাহলে একটা কাজ করো, ছেদ বিন্দু নির্ণয় করো, এই দুটো ছেদ বিন্দু নির্ণয় করো, করে তুমি নির্ণয় করো, সমস্যা নেই। আর কি বুঝতে চাচ্ছি বলো? এখন একটা কথা বলি, শোনো, বলছিলাম একাডেমিকের জন্য বিষয়গুলো ইজি। যদি আমরা এই সেম জিনিস অ্যাডমিশনে পড়াতে চাচ্ছিলাম বা আরো কিছু পড়াতে চাই, তখন মাথা খারাপ হয়ে যাবে। এখন তোমাদের আমরা এতদিন কি করে আসছি শোনো, এতদিন আমরা সব পড়ে আসতেছিলাম, তোমরা ওটাকেই মানে এমন ভাবে নিচ্ছিলা যে তোমাদের দেখেই অন্যরকম লাগে। আজকে তোমাকে আমরা জাস্ট একাডেমিকের মধ্যে সীমাবদ্ধ রাখলাম। তোমাকে আমি বলি, যদি অ্যাডমিশন আমরা পড়াতে চাইতাম তাহলে কয়েকটা জিনিস পড়াতে পারতাম। একটা হচ্ছে বৃত্তের ওই যে অবস্থান না, ওইখান থেকে আমরা পড়াতে পারতাম সাধারণ স্পর্শক। এইটা একাডেমিকে লাগে না, এই যে স্পষ্ট করে বলেছি, মাথা মধ্যে ঢুকতেছে, এটা একাডেমিকে লাগে না। আচ্ছা কোথায়? অ্যাডমিশনে। এখন তুমি এখন পড়বা নাকি ওই 3 মাসে পড়বা, তোমার ইচ্ছা। এটা হচ্ছে সাধারণ স্পর্শক। এই বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা হয়তো? দুইটা। একটা হয়তো এই বরাবর, আরটা হচ্ছে এই বরাবর। এই সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করা এটা টাফ, এটা করা একটু কষ্টকর। আচ্ছা, তারপরে আরেকটা বিষয়, এই যে দেখো একটা সার্কেলের ইকুয়েশন থেকে আরেকটা সার্কেলের ইকুয়েশনকে বাদ দিচ্ছ না, এরা সবসময় সাধারণ যা হয় না, এটা কোনো কোনো সময় সাধারণ স্পর্শক হয়। আবার এটা অলওয়েজ একটা জিনিস হয়, সেটা হচ্ছে মৌলিক অক্ষ। তাহলে আমরা চাইলে মৌলিক অক্ষ পড়াতে পারতাম। মৌলিক অক্ষ বলে কোনো জিনিস আমাদের বইয়ে নাই, ওকে, আর আমরা চাইলে পড়াতে পারতাম, তোমরা তো পারতেছো না, বিধায় আমরা এই দুটো টপিক পড়ালাম না, ওকে। এটা ছাড়া আর একটা টপিক আছে, একটা রেখা একটা বৃত্তকে ছেদ করতে পারে, তো এই রেখা এবং বৃত্তের মধ্যবর্তী কোণ, রেখা বৃত্তের মধ্যবর্তী কোণ, এটাও আমাদের একাডেমিকে কোনোদিন আসেনি, হয়তো বা আসবেও না, তাহলে আমরা পড়াতে পারতাম। না না না, এই 3টা টপিক উঠায় নিয়ে যাও, ইউটিউবে সার্চ করো, খুঁজে খুঁজে বের করো, পড়ো। একাডেমিকে আমাদের পড়ার মতো আর কিছু নাই। এটা কত নম্বর অঙ্ক ছিল? 9 নম্বর না? এটা 10 নম্বর অঙ্কটা দেখো, এটা উঠাও উঠাও উঠো, উঠানোর পরে 10 নম্বর অঙ্ক দেখো। হইলো? ওকে, আচ্ছা 10 নম্বর অঙ্কে দেখো এক্সট্রা একটা কথা যুক্ত করছে। 10 নম্বরের কথা বলতেছি, 10 নম্বর দেখো লাস্টে এক্সট্রা একটা কথা যুক্ত করছে, সেটা কি বলতো? জ্যায়ের দৈর্ঘ্য। তো আমি কি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না? কথা শোনো, অনেকে বিষয়টা বুঝে না, উল্টোপাল্টা বুঝে। তুমি চাইলে 1 নাম্বার বৃত্তের সাহায্যে এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারো, সেই ক্ষেত্রেও তোমার দৈর্ঘ্য এই যে এতটুকুই আসবে। তুমি চাইলে 2 নাম্বার থেকে বের করতে পারো না, সেক্ষেত্রে দৈর্ঘ্য কি আসবে বলো তো? একই আসবে, কারণ এটা সাধারণ জ্যা। এখন তোমার ইচ্ছা, তুমি কোনটা সাহায্যে নির্ণয় করবা। ধরো আমি নীলটা থেকে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করবো, তাহলে এই কালোটার আর কোনো দরকার নাই। কালোটার সাহায্যে প্রথমে আমরা কি করে নিছি? এই সাধারণ জ্যা বের করে নিছি। এই বুঝুনি সাধারণ জ্যা এটা আসছে।
এখন আবার টার্গেট কি বলতো, এই সাধারণ জায়ের দৈর্ঘ্য নির্ণয়। তো সাধারণ জায়ের দৈর্ঘ্য নির্ণয় করা শিখনি তোমরা? এটা অনেক আগে পড়াইছি, একদম 2 নম্বর লেকচারে পড়াইছি। এটা 2√r² মাইনাস কত বলতো, d²। আর মানে কি, এই বৃত্তের ব্যাসার্ধ, কালো বৃত্তের ব্যাসার্ধ নিবা, ওটা ইউজ করতেছো, কোনটা ইউজ করতেছো, এটা, এই বৃত্তের ব্যাসার্ধ। আর ডি মানে কি, এই বৃত্তের কেন্দ্র হতে এই জায়ের কি দূরত্ব, লম্ব দূরত্ব। কোন কালো বৃত্তের কেন্দ্র নিবা, কেন, যেটা ব্যবহার করতেছো সেটা নিবা। তাহলে এই বৃত্তে ধরো নীল বৃত্তকে এটা ধরে নাও, তাহলে এটা হচ্ছে নীল বৃত্ত। তাহলে এটা সেন্টার কত ভাই বলো তো, -2,1। তাহলে এটা থেকে এই যে লাল রেখা পাইলা, লাল রেখা কোনটা, এই যেটা না, এটা লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবো না? তাহলে 2√r² মাইনাস d² নির্ণয় করতে পারবা? খুব ইজি, আমি বোঝাতে পারতেছি? ছেলে মেয়ে কনফিউজ হয়ে যায় কোন বৃত্ত থেকে নির্ণয় করবো। তোমার যেটা মন চাই সেটা ইউজ করবা, কোনো সমস্যা নেই, পারবা। তবে যে বৃত্তের ব্যাসার্ধ নিবা সেই বৃত্তের সেন্টার থেকে দূরত্ব নির্ণয় করা লাগবে। কত হচ্ছে এরকম, আমি বোঝাতে পারলাম? ওকে, 11 নম্বরটা দেখো। তোমাদের ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম যে একটা অঙ্ক ইম্পর্টেন্ট, একটা অঙ্ক, এই পুরা শীটের রিটেনে একটা অঙ্ক ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে 11 নম্বরটা। এই 3-4টা দাগ থাকলে দিয়ে দাও। এই সেম অঙ্ক একটা ছিল ফ্যামিলি অফ সার্কেলে, যে জ্যাকে ব্যাস ধরে অঙ্ক, মনে আছে? ওই অঙ্ক ইম্পর্টেন্ট বলছিলাম, এই আজকে এটাও ইম্পর্টেন্ট সেম। একটু দেখো, অঙ্ক হয়ে গেছে, অঙ্ক পারবা তোমরা। আচ্ছা, এখানে নতুন শুধু একটা স্টেপ তোমাকে তৈরি করা লাগবে, সেটা হচ্ছে সাধারণ জ্যা এর আগের বার বলে দেওয়া ছিল, ওই যে y = 2x মনে হয় দেওয়া ছিল, আর এটাতে দেওয়া নাই। তাহলে তোমার প্রথম কাজ হবে এই দুটা বৃত্তের কি বের করা বলো তো, সাধারণ জ্যা বের করা। আচ্ছা, সাধারণ জ্যা ধরো আমি এটা বের করে ফেলছি, ধরো সাধারণ জ্যা আমি এটা বের করে ফেলছি। এখন বলো তো, সাধারণ জ্যা ধরো তুমি এটা বের করে ফেলছো, এখন তুমি এমন একটা বৃত্ত চাচ্ছ, যে বৃত্তের ব্যাস হবে হচ্ছে এইটা, এবং এই দুটা বিন্দু গামী, পারা যাবে না? ফ্যামিলি অফ সার্কেলে বলো, এই সার্কেল ইকুয়েশন নাও প্লাস কে ইন্টু এই লাইনের ইকুয়েশনটা নাও, লাল যে সরলরেখা আছে না তার ইকুয়েশনটা নাও। ভাই যা দেখো গা, ওই অঙ্ক আর এই অঙ্ক সেম একই, জাস্ট এখানে সাধারণ জ্যাটা তোমাকে বের করা লাগবে, আর ওখানে জ্যাটা দেওয়া ছিল, এছাড়া কোনো কিছু না। তাহলে এইটা হচ্ছে তোমার সেই বৃত্ত হবে, ধরো এইটা হচ্ছে তোমার সেই বৃত্ত হবে, কিন্তু ভাইয়া এই বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত হবে। দ্যাটস ওয়াই বলছে যে জ্যাকে ব্যাস ধরে কি করো বলতো, বৃত্ত অঙ্কন করো। তাহলে তুমি এটা থেকে তুমি একটা সার্কেল পাবো না, অসংখ্য সার্কেল পাবো, অসংখ্য। তার সেন্টার বের করতে পারবো না, তার সেন্টারটা এই রেখার উপর অবস্থিত হবে। দেখো আমার বোঝানো কিচ্ছু নয়, কারণ এই সেম অঙ্ক আমরা আগে করে দিছি, তুমি যা মিলাই দেখো ওই অঙ্ক আর অঙ্ক একই। এখানে নতুন টপিক কি ছিল বলো দেখি, সাধারণ জ্যা। এই 11 নম্বর অঙ্কটা দিবে তোমাদের পরীক্ষাতে, হয় ওইটা না হলে এইটা, বুঝতে পারলা? পুরা বৃত্তের বুঝতে না পারলে কিছু করার নাই, এই অঙ্ক দেখো, আগের অঙ্কটা, নতুন অঙ্ক না। শোনো, পুরা বৃত্ত কোথায় কি আছে একদিন জাস্ট চোখ মিলে একটু দেখো, বৃত্তে আসলে তেমন কোনো কিছু নাই। ওকে, তাহলে সোমবারে কি কি হবে আমাদের আমি বলি, সোমবার সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যাও। সোমবারে তোমাদের আমরা কয়েকটা জিনিস দিব, আমরা তোমাদের সিকিউ শিট দিয়ে দেবো, বুঝছো? যে আমরা প্রতিদিন একটু করতে থাকবো। এই চ্যাপ্টারে ক্যালকুলেটর ব্যবহার খুবই কম, 2-1টা ব্যবহার আছে, ওটা এমনিতে দেখা দেবো, প্যারা নাই। আর এই দিন তোমরা হচ্ছে একটা কাজ করবা, আমরা একটা রিভিশন ক্লাস নেব। রিভিশন ক্লাস মানে কি, তোমাদের হচ্ছে যে কয়টা শিট পড়াইছি ওগুলার, তার মানে হচ্ছে 5 নাম্বার শিট থেকে 5 নাম্বার না 7 নাম্বার শিট পর্যন্ত যা যা আছে সবকিছুর প্রবলেম দাগায় নিয়ে আসবা। এটা প্রবলেম, ওটা প্রবলেম, আমরা সবকিছু এই দিনে মানে সোমবারের দিনে তোমাকে সলভ করে দেবো। আর সিকিউ শিটার হয়তো 5টা সিকিউ তোমাকে সলভ করে দেবো, বলবো করে নিয়ে আসো। কথা বলতে পারছি? ঠিক আছে, নাও তাহলে, অবশ্যই দাগায় নিয়ে আসবা।